চ্যাপ্টার 243 ক্যাচিং দি অ্যাডাল্ট্রেস অ্যাক্ট। বুধবার সকালবেলা শেরউড বড়োর গার্ডেলি ডিপার্টমেন্টাল স্টোরের বাইরে একটা কাঠের বেঞ্চে বসে আছে ক্লাইন। ওর ঠিক উল্টো দিকেই কোইম কোম্পানি। ক্লাইনের এক হাতে একটা কাগজের প্যাকেট, যার ভেতরে এই এলাকার সবচাইতে নাম করা সিন্ডি দেশি পাই, অন্য হাতে 1 কাপ বরফ মেশানো ঠান্ডা চা। ওর পাশেই বেঞ্চের অন্য কোনায় একটা ভবঘুরে লোককুণ্ডলী পাকিয়ে ঘুমাচ্ছিল। 10 মিনিট পরে মলের সিকিউরিটি গার্ড এসে লোকটাকে জাগিয়ে দিল আর ওখান থেকে তাড়িয়ে দিল। ক্লাইন চোখে সোনালি ফ্রেমের একটা চশমা পড়েছে, যদিও ওটা ওর চোখের পাওয়ারের জন্য নয়। মাথায় একটা সিল্কের হ্যাট। আশেপাশের আর 10 জন ভদ্রলোকের সাথে ওর তেমন কোনো পার্থক্য নেই। ও রাস্তার ওপারে কুইম কোম্পানির দিকে আলসেমি ভরা চোখে তাকাল। ডান হাত দিয়ে পাই এর একটা বড় কামড় নিল ও। অসাধারণ একটা সুগন্ধ ওর সারা মুখে ছড়িয়ে পড়ল। দেশি বের এই পাইগুলো কেন অন্য সব পাইয়ের থেকে আলাদা, সেটা ক্লাইন খুব ভালো করেই জানে। এতে প্রচুর চর্বি আর তেল ব্যবহার করা হয়, কিন্তু মাংসগুলোকে কাটা হয় একদম কুচি কুচি করে। চর্বি আর নরম মাংস এমনভাবে মেশানো থাকে যে খেতে মোটেও ভারী লাগে না। মাংসের সেই রস পাইয়ের ওপরের মুচমুচে স্তরের ভেতরে ঢুকে ওটাকে একেবারে নরম করে দেয়। গমের সেই হালকা ঘ্রাণ আর তার সাথে ছোট ছোট আপেলের কুচি একটা চমৎকার টক মিষ্টি স্বাদ তৈরি করে। এতে চর্বির তেলতেলে ভাবটা আর মুখে লাগে না, বরং খিদে আরও বাড়িয়ে দেয়। খুব একটা খারাপ না, ক্লাইন মনে মনে ভাবল। যদিও এখানকার আবহাওয়া ভালো নয় আর চারদিকে প্রচুর দূষণ, তবুও অনেক দিক থেকেই ব্যাকলুন্ড শহরটা টিঙ্গেনের চেয়ে অনেক উন্নত। এখানে সব ধরনের খাবার সব জায়গায় পাওয়া যায়। নানা রকম অপেরা আর নাটক দেখার সুযোগ আছে। যতক্ষণ তোমার পকেটে টাকা আছে ততক্ষণ তুমি সব ধরনের আনন্দ উপভোগ করতে পারবে। আমি হয়তো সবসময় এই নাটক দেখব না বা দামি খাবার খাব না, কিন্তু অন্তত আমার কাছে সেই সুযোগ তো আছে। বড় শহরের এটাই সবচেয়ে বড় সুবিধা। ক্লাইন ওর মিষ্টি ঠান্ডা চায়ে একটা চুমুক দিল। কোইম কোম্পানির মেইন গেট থেকে ও এক মুহূর্তের জন্য চোখ সরাল না। 10 পাউন্ডের কাজের জন্য ও আজ সকাল 8টা থেকে এখানে বসে আছে। এমনকি সকালের নাস্তাটাও ও আসার পথে কিনে নিয়ে এসেছে। একজন সাধারণ গোয়েন্দার জন্য 10 পাউন্ডের কাজ মানে বিশাল ব্যাপার। একজন মধ্যবিত্ত চাকুরের প্রায় 3 সপ্তাহের বেতনের সমান টাকা এটা। মিসেস মেরিগেলের দেয়া তথ্য অনুযায়ী ওনার স্বামী এখন কোইম কোম্পানির ফার্স্ট ম্যানেজার। উনি আবার মিস্টার লুক সামারেরও বস। তবে এই কোম্পানির শেয়ার আসলে মেরির বাবার ছিল, যা মেরি উত্তরাধিকার সূত্রে পেয়েছে। মেরি কেন তার স্বামীকে সন্দেহ করছে, তার একটা বড় কারণ হল কোম্পানির এক কর্মচারী তাকে একটা গোপন কথা জানিয়েছিল। মিস্টার ডোরেগু গেল প্রতি বুধবার আর শুক্রবার সকালে একা অফিস থেকে বের হয়ে যান এবং ফেরেন একদম বিকেলে। তাছাড়া সপ্তাহে 2 দিন তিনি অফিস থেকে আগেভাগে বের হয়ে যান। অথচ মেরি তার স্বামীকে কোনোদিনই সন্ধ্যা 7টার আগে বাসায় ফিরতে দেখেনি। নাস্তা শেষ করার পর ক্লাইনকে আরও 1 ঘণ্টার বেশি অপেক্ষা করতে হল। অবশেষে ও দেখল ওর টার্গেট কোইম কোম্পানি থেকে বের হয়ে আসছে। লোকটার মাথায় একটা কালো হ্যাট, গায়ে একটা ডাবল ব্রেস্টেড টুইট কোট আর গলায় সাধারণ একটা বোটাই। লোকটা একটু মেদবহুল, কানের পাশের চুলগুলো হলদেটে আর চোখ দুটো বাদামি রঙের। চেহারাটা লম্বাটেই বলা চলে। ডোরেগু গেল। ক্লাইন মনে মনে টার্গেটের নামটা আওড়াল। ও উঠে দাঁড়াল, হাতে ছড়ি আর ভারী পোর্টেবল ক্যামেরাটা নিল এবং রাস্তা পার হল। ডোরেগু নিজের গাড়ি না ডেকে রাস্তার একপাশে দাঁড়িয়ে ভাড়ায় চালিত ঘোড়ার গাড়ি খুঁজছিল। ক্লাইন এই সুযোগটাই নিল। ও ডোরেগুর পাশ দিয়ে যাওয়ার সময় খুব সাবধানে যেন ভুল করে লোকটার গায়ে ধাক্কা খেল। মাফ করবেন, আমি একটু পথ হারিয়ে ফেলেছি। ক্লাইন মাথা নিচু করে ক্ষমা চাইল। ডোরেগু একটু ভ্রু কুঁচকাল, কিন্তু কিছু বলল না। হাত নেড়ে বুঝিয়ে দিল যে ঠিক আছে। ক্লাইন একটু ঝুঁকে সম্মান দেখিয়ে রাস্তার শেষ মাথার দিকে হেঁটে চলে গেল। ডোরেগুর পকেট মারার জন্য ক্লাইন ওর গায়ে ধাক্কা খায়নি। তাহলে ডাউজিং মেথডে ওকে খুঁজে বের করা সহজ হতো ঠিকই, কিন্তু লোকটা চট করে টের পেয়ে যেত। ধাক্কা খাওয়ার সেই মুহূর্তেই ক্লাইন একটা কাজ করে ফেলেছে। একজন ক্লাউন হিসাবে ওর যে অসামান্য ক্ষিপ্রতা আছে সেটা ব্যবহার করে ও নিজের একটা বাড়তি বোতাম ডোরেগুর কোটের পকেটে চালান করে দিয়েছে। রাস্তার মোড় ঘুরে ও থামল এবং পেছন ফিরে দেখল ডোরেগু একটা ভাড়ায় চালিত গাড়িতে উঠছে। ক্লাইন তাড়াহুড়ো করে পিছু নিল না। ও ধৈর্য ধরে কয়েক মিনিট অপেক্ষা করল। তারপর ও ধীরে সুস্থে অন্য একটা ঘোড়ার গাড়িতে উঠে বসল। কোচওয়ানকে ও বলল, আমি যেভাবে বলবো সেভাবে গাড়ি চালাবেন। আপাতত রাস্তার শেষ মাথায় চলুন। ঠিক আছে। কোচওয়ান কোনো প্রশ্ন না করেই রাজি হয়ে গেল। গাড়ির ভেতরে ক্লাইন ওর ছড়ির ওপর ভর দিয়ে বসে একটা ডিফিনেশন বা দৈববাণী করার প্রস্তুতি নিল। তবে ও ডোরেগু গেলোকে নিয়ে কোনো ডিফিনেশন করল না। পরিবর্তে ওর প্রশ্নের বিষয় হল, আমার জামার সেই বাড়তি বোতামটা এখন কোথায় আছে? ডাউজিং মেথড আসলে হারানো জিনিস খুঁজে বের করার জন্যই সবচেয়ে কার্যকরী। শুধুমাত্র সিয়াররা এটা ব্যবহার করে মানুষকে খুঁজে বের করতে পারে। ক্লাইন এখন ওটার আসল কাজটাই করছে।
নিজের জিনিসের খোঁজ করা সবচেয়ে সহজ কাজ। সারা রাস্তায় ক্লাইন বারবার কোচওয়ানকে দিক পরিবর্তন করতে বলল। শেষ পর্যন্ত তারা হিলস্টন বড়োর একটা সুন্দর রাস্তার সামনে এসে থামল। জায়গাটা ঘুরে দেখার সময় ক্লাইন লক্ষ্য করল যে বাড়ির পেছনে বাগান আর লন আছে, যা অন্য সব বাড়ির চেয়ে আলাদা। ওর ডাউজিং মেথড ওকে বলল যে ডোরেগু গেল এখন ওই বাড়ির ভেতরেই আছে। 2 শিলি ভাড়া মিটিয়ে ক্লাইন গাড়ি থেকে নামল। বাড়ির দরজার সামনে মার্বেল পাথরের মূর্তি বসানো। সেখানে ও দেখল সাদা কালো চেক ইউনিফর্ম পরা 2 জন লোক দাঁড়িয়ে আছে, দেখতে অনেকটা পুলিশের ইউনিফর্মের মতো। আমি আপনাকে চিনতে পারছি না। আপনার মেম্বারশিপ কার্ড কোথায়? তাদের মধ্যে একজন তামাটে রঙের লোক, যার শরীরে দক্ষিণ মহাদেশের রক্ত আছে, সে ক্লাইনকে থামিয়ে দিল। মেম্বারশিপ কার্ড। ক্লাইন নিজের ভারী ক্যামেরাটা পিঠের পেছনে আড়াল করে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল। তামাটের লোকটা সাথে সাথে কঠোর হয়ে গেল। এটা কোয়েলাক ক্লাব। এখানে শুধু আমাদের মেম্বাররা আর তাদের সাথে বড়জোর একজন অতিথি প্রবেশ করতে পারে। ক্লাইন ছোট করে জবাব দিল, তাহলে আমি এই ক্লাবে যোগ দেব কিভাবে? আপনাকে অন্তত 2 জন মেম্বারের সুপারিশ পেতে হবে। লোকটা ক্লাইনকে তাড়িয়ে না দিয়ে ধৈর্য ধরে বুঝিয়ে বলল। সে হয়তো ভাবছে এই লোকটা শেষ পর্যন্ত ক্লাবের সদস্য হলেও হতে পারে। আচ্ছা, ঠিক আছে। ক্লাইন ঠোঁট উল্টে ওখান থেকে চলে এলো। ওর কাছে একটা প্ল্যান বি আছে। ও কোয়েলাক ক্লাবের কাছেই একটা হোটেল খুঁজে বের করল এবং 4 ঘন্টার জন্য একটা রুম ভাড়া নিল। রুমের ভেতরে ঢুকে ও ভেতর থেকে দরজা বন্ধ করল, জানালা দিয়ে পর্দা টেনে দিল। তারপর ও ধূসর কুয়াশার সেই রহস্যময় জগতে প্রবেশ করল। ওর সামনে একটা হলদেটে ছাগলের চামড়ার কাগজ আর একটা ফাউন্টেন পেন ভেসে উঠল। ক্লাইন একটা গভীর শ্বাস নিল। ও কাগজে আগের সেই একই কথা লিখল, আমার জামার সেই বাড়তি বোতামটা এখন কোথায় আছে? এবার ও ডাউজিং ব্যবহার করল না, বরং স্বপ্নের মাধ্যমে দেখার চেষ্টা করল। বাস্তব জগতে এটা না করার কারণ হল কোয়েলাক ক্লাবটা বেশ দামি আর অভিজাত মনে হয়েছে। ওর সন্দেহ হল ভেতরে হয়তো কোনো শক্তিশালী বিয়ান্ডার থাকতে পারে। তাই সময় নষ্ট না করে ও একেবারে নিশ্চিত হতে চাইল। সেই ধূসর স্বপ্নের জগতে ক্লাইন প্রথমেই ডোরেগুর কালো কোটটা দেখতে পেল। ওটা একটা হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা হয়েছে। তার সামনে কার্পেটের ওপর একটা গোল টেবিল। দৃশ্যটা একটু বড় হতেই ক্লাইন দেখল একজন পুরুষ আর একজন নারী একে অপরের সাথে ঘনিষ্ঠ অবস্থায় আছে। পুরুষটা ডোরেগু গেল, আর নারীটির চুল সোনালি এবং দেখতে বেশ অল্প বয়সী। খুব বেশি হলে 20-22 বছর হবে তার বয়স। মেয়েটির মুখভঙ্গি দেখে বেশ কামুক মনে হচ্ছিল। আমি কেন বারবার এই ধরনের দৃশ্যই দেখি? ক্লাইন নিজের চোখ ঢেকে ফেলল এবং জেগে উঠল। ডোরেগুর যে একজন রক্ষিতা আছে সেটা এখন নিশ্চিত, কিন্তু হাতে নাতে প্রমাণ পাব কিভাবে? আমি কি আমার প্রার্থনার উত্তর হিসেবে কিছু পেতে পারি? কিন্তু ওটা শুধু আমি নিজের শরীর দিয়ে যা করতে পারি তার মধ্যেই সীমাবদ্ধ। আমি শুধু ছবি এঁকে দেখাতে পারি, কিন্তু ক্যামেরা তো ব্যবহার করতে পারব না। আমি তো আর খালি হাতে ছবি আঁকতে পারব না, তাই না? মনে হচ্ছে আজ আর হবে না। আমি পরে ওই মেয়েটার পিছু নেব আর ওর নাম ঠিকানা খুঁজে বের করব। আমার বিশ্বাস হয় না যে ওরা প্রতিবার এই কোয়েলাক ক্লাবেই দেখা করবে। ডিটেকটিভ ক্লাইন দ্রুত ওর পরবর্তী করণীয় ঠিক করে ফেলল। রহস্যময় সেই ধূসর কুয়াশার জগৎ ছেড়ে যাওয়ার আগে ক্লাইনের মাথায় একটা চিন্তা এলো। ও ভাবল এই সুযোগে একটা ডিভিনেশন করে দেখা যাক যে সেই কুচকুচে কালো পোকাটা যেটা ওর রুমে ঢুকেছিল সেটা কি কোনো সিয়ার পাথওয়ের বিয়ান্ডারের নিয়ন্ত্রণে ছিল কিনা। আগে ও এটা করেনি, কারণ ওর কাছে তথ্য খুব কম ছিল। শূন্য থেকে কোনো কিছু বের করার চেষ্টা করলে ডিভিনেশন সাধারণত কাজ করে না। এমনকি এই গ্রে ফগের ওপরেও সেটা হওয়ার কথা। তাছাড়া আগে যখনই ও এখানে এসেছে হাতে অনেক কাজ ছিল, তাই এই ছোট বিষয় নিয়ে ভাবার সময় পায়নি। এখন ও যখন কিছুটা অবসর পেয়েছে, ভাবল চেষ্টা করে দেখতে ক্ষতি কি। মিস্টার আজিকের সাথে যোগাযোগ করার ঝুঁকি নিয়ে ও অনেক আগেই ডিভিনেশন করে রেখেছে। উত্তর এসেছিল যে সেটা বেশ ঝুঁকিপূর্ণ, তাই ওটাকে শেষ ভরসা হিসেবেই রেখেছে ও। কাগজে প্রশ্নটা লেখার পর ক্লাইন ওর হাতা থেকে সেই রূপালি চেনটা বের করল। পোখরাজ পাথরের লকেটটা ও কাগজের ওপর ধরল। যে পোকাটা আমার রুমে ঢুকেছিল সেটা কি সিয়ার পাথওয়ের কোনো বিয়ান্ডার নিয়ন্ত্রণ করছিল? 7 বার এই কথাটি আওড়ানোর পর ক্লাইন ওর চোখ খুলল। ও দেখল পেন্ডুলামটা ঘড়ির কাঁটার দিকে খুব দ্রুত আর জোরে ঘুরছে। হ্যাঁ, উত্তর হল হ্যাঁ। এটা তো ব্যর্থ হওয়ার কথা ছিল, তাই না? ক্লাইন এমন উত্তর আশা করেনি। ওর সিয়ার ইনস্টিংক্ট বলছিল যে এই ডিভিনেশন সফল হওয়ার কথা নয়। কেন এমন হল? ও ভ্রু কুঁচকে ভাবল। ও ডিভিনেশনের পদ্ধতি আর টার্গেট বদলে ফেলল। ও ড্রিম ডিভিনেশনের মাধ্যমে সরাসরি সেই নিয়ন্ত্রণকারীকে দেখার চেষ্টা করল, কিন্তু এবার স্বপ্নের ভেতরে ও কিছুই দেখতে পেল না। সেই সিয়ার পাথওয়ের বিয়ন্ডার সম্পর্কে কোনো তথ্যই পেল না ও। এমনটাই তো হওয়ার কথা ছিল, ও বিড়বিড় করে বলল। ও আগের ডিভিনেশনটার কথা ভেবে গভীর চিন্তায় ডুবে গেল। প্রয়োজনীয় তথ্যের অভাবে তো ডিভিনেশন ফেইল করার কথা ছিল, যেমনটা একটু আগে হল।
তাহলে কি এই রহস্যময় ধূসর কুয়াশার জগৎ নিজেই সেই অভাব পূরণ করে দিচ্ছে? এর ভেতরে কি সিয়ার পাথওয়ের কোনো ক্ষমতা লুকিয়ে আছে? হঠাৎ ক্লাইনের মাথায় একটা দারুণ বুদ্ধি খেলে গেল, একটা দুঃসাহসী চিন্তা। হয়তো এই গ্রে ফগের উপরের জগৎটার সাথে সিয়ার পাথওয়ের কোনো গভীর সম্পর্ক আছে। ক্লাইন সেই প্রাচীন টেবিলের কোণায় আঙুল দিয়ে টোকা দিল। অনেক ভেবেও ও আর কোনো প্রমাণ খুঁজে পেল না। তাই আপাতত এই চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলে ও বাস্তব জগতে ফিরে যাওয়ার প্রস্তুতি নিল। যাই হোক না কেন, অন্তত একটা ব্যাপার আমি নিশ্চিত হলাম, অ্যাম্বাসেডরের পাশে যে মিড সিকোয়েন্স বেন্ডার আছে সে আসলে সিয়ার পাথওয়ের। সে সিক্রেট অর্ডারের সদস্য কি না তাতে কিছু যায় আসে না। হতে পারে সিকোয়েন্স 7 বা সিকোয়েন্স 6-এর পোষণ ফর্মুলা পাওয়ার এটাই আমার সবচেয়ে বড় সুযোগ। ক্লাইন ওর আধ্যাত্মিক শক্তিকে চারদিকে ছড়িয়ে দিল এবং নিজেকে কুয়াশায় মুড়ে বাস্তব পৃথিবীতে ফিরে গেল। এদিকে ভাইকাউন্ট গ্লেন্টের লাইব্রেরিতে অড্রে লাইব্রেরির মালিককে দরজায় পাহারায় রেখে শিও আর ফোর্সের দিকে তাকাল। কয়েক সেকেন্ড নীরব থেকে ও বলল, তোমাদের সাহায্য আমার একটা মিশনে দরকার। কি মিশন? শিওর চোখ চকচক করে উঠল, যেন ও টাকার নোটের গন্ধ পাচ্ছে। অড্রে খুব মিষ্টি করে একটু হাসল। লোয়েন কিংডমে ইন্টিসের যে অ্যাম্বাসেডর আছে সেই ব্যাকারল্যান্ড জিন মাডানকে হত্যা করতে হবে।